আজকে স্টার্ট করছি পলিটি দিয়ে। আমরা আগের ক্লাসে ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিস কমপ্লিট করেছিলাম। আমাদের পলিটি সিলেবাসটা একবার বলে দিই। সংবিধানে মেনলি যেই উপাদানগুলো দিয়ে তৈরি হয়েছে সংবিধানটা, সেই উপাদানগুলো আমরা আলোচনা করছি। তার সব থেকে অন্যতম হচ্ছে মৌলিক অধিকার এবং মৌলিক দায়িত্ব, ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিস। আমরা লাস্ট ক্লাসে সেগুলো কমপ্লিট অলরেডি করেছি। আপনারা যদি ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট একবার চেক করেন দেখতে পাবেন। এবং এখন আমরা আজকে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে নির্দেশমূলক নীতিসমূহ বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ঠিক আছে, এবার একটু বলে নি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কি জিনিস। এটা এমন একটা সেকশন সংবিধানে থাকে যেগুলো দেখে সরকার তার প্রকল্পগুলো নির্মাণ করে। সরকারি প্রকল্প যে আমরা এখন যেটা খুব বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে, সরকার, বিভিন্ন সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার যে প্রকল্পের উপর গুরুত্ব দিচ্ছে, ঠিক আছে, এবং প্রকল্পগুলো যে কোনো ইন্টারভিউতে, যে কোনো মেন্সের পরীক্ষায় তো থাকেই, ঠিক আছে, কোন প্রিলিমসে না থাকলেও মেন্স এবং ইন্টারভিউ এনি এক্সাম প্রকল্পগুলো খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে যে এই প্রকল্প কি বলছে, ওই প্রকল্প কি বলছে। তাই প্রকল্পগুলো কি ভিত্তিতে আসছে, কেন এই প্রকল্পগুলো বিভিন্ন সরকার গ্রহণ করছে, তাদের টার্গেটটা কি, তারা এই জিনিসগুলো কোথা থেকে গ্রহণ করেছে, সেই বিষয়ে কিন্তু নির্দেশমূলক নীতিসমূহতে বলা হয়েছে। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি has explained in the constitution itself the source of the elected government. একটা ইলেক্টেড গভর্নমেন্টকে তাকে পারফরমেন্স দেখানোর জন্য, একটা গভর্নমেন্ট আলটিমেটলি তো একটা ডেমোক্রেসি, একটা গণতন্ত্র, এখানে গভর্নমেন্টকেও তার নিজেকে প্রুফ করতে হবে আফটার এভরি 5 ইয়ার্স, তাই তো, তাকে প্রুফ করতে হবে যে সে কি করলো। গভর্নমেন্ট একটা দিশা পাবে, গভর্নমেন্ট একটা গভর্নেন্স চালানোর একটা দিশা পাবে কোথা থেকে, সে কোথা থেকে জানবে যে কোথা থেকে কি করতে হবে, সব সেগুলো সংবিধানে লেখা রয়েছে। সংবিধানে লেখা রয়েছে, নির্দেশমূলক নীতিসমূহতে বলা হয়েছে যে গভর্নমেন্ট যদি, যে কোনো সরকার এই এই কথাগুলো মেনে চলে, তার প্রকল্পের মধ্যে এইগুলো যদি হাইলাইটেড থাকে, তাহলে সে নেক্সট ইলেকশন আবার ফিরে আসছে। সরকারি প্রকল্পগুলো যেখান থেকে তার সোর্সটা ডিরাইভ করে, সেটাই হচ্ছে নির্দেশমূলক নীতিসমূহ। নির্দেশমূলক নীতিসমূহ কি করে, একটা সরকারি সিস্টেম চালানোর জন্য গাইড করে। ইট হেল্পস ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, ডিরেক্টিভ প্রিন্সিপালস হেল্পস ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, স্টার্ট করছি, কি বলছে দেখি। কোথায় লেখা আছে ডিপিএসপি? পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন ফ্রম আর্টিকেলস 36 to 51। আর্টিকেল নাম্বার গুলো কি কি? 36 থেকে 51। 12 থেকে 35 আমরা এর আগে পড়েছি। 12 থেকে 35 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, তাই তো। 36 থেকে 51 হচ্ছে নির্দেশমূলক নীতিসমূহ। নাম শুনে বোঝা যাচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস, মানে স্টেটকে তারা ডিরেক্ট করবে বা রাষ্ট্রকে তারা নির্দেশ দেবে, সেই জন্য নির্দেশমূলক নীতিসমূহ বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। কোন আর্টিকেলে হচ্ছে 36 থেকে 51, পার্ট 4। এগুলো সব বেসিক, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কথাগুলো সব কোথা থেকে এগুলো বড় করা হয়েছে ভারতবর্ষে? আয়ারল্যান্ড থেকে, ঠিক আছে, বা আইরিশ কনস্টিটিউশন থেকে। আয়ারল্যান্ড বা আইরিশ কনস্টিটিউশন থেকে অফ 1937 এটাকে বড় করা হয়েছে। এবং আয়ারল্যান্ড কোথা থেকে বড় করেছে? স্প্যানিশ থেকে। তার মানে আমি একটু সোর্সটা আরেকবার এখানে লিখে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে স্প্যানিশ কনস্টিটিউশন, সেখান থেকে করেছে আইরিশ কনস্টিটিউশন, সেখান থেকে করেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে স্প্যানিশ কনস্টিটিউশনে প্রথমবার পৃথিবীতে যারা ডিপিএসপির কথা বলেছিল, স্প্যানিশরা গ্রহণ করেছে আইরিশ থেকে, আইরিশরা গ্রহণ করেছে, ইন্ডিয়ানরা গ্রহণ করেছে আইরিশ থেকে, আইরিশরা গ্রহণ করেছে স্প্যানিশ থেকে। ঠিক আছে, এবার আমাদের প্রশ্ন দেয় ভারতীয় সংবিধানে কোন রাষ্ট্র থেকে নির্দেশমূলক নীতিসমূহ গ্রহণ করা হয়েছে, গৃহীত হয়েছে? ভারতীয় সংবিধান কোথা থেকে গৃহীত করেছে? আয়ারল্যান্ড থেকে, আইরিশ থেকে। যদি অপশনে স্প্যানিশ থাকে, আয়ারল্যান্ড থাকে, আমরা কিন্তু আইরিশ বা আয়ারল্যান্ড উত্তর করব, কারণ ভারত নিয়েছে আয়ারল্যান্ড থেকে। এই পার্থক্যটা বুঝতে হবে, এমসিকিউ করতে গিয়ে কিন্তু মিস্টেক হতে পারে। ভারত নিয়েছে আয়ারল্যান্ড থেকে, আয়ারল্যান্ড নিয়েছে স্প্যানিশ থেকে। যদি কোয়েশ্চেনে জিজ্ঞেস করে ভারত কার কাছ থেকে নিয়েছে, অপশনে থাকবে স্প্যানিশ, আয়ারল্যান্ড দুটোই। আমরা উত্তর করবো আয়ারল্যান্ড, কারণ আয়ারল্যান্ড কার থেকে নিয়েছে সেটা আমাকে প্রশ্ন করেনি, আমাকে প্রশ্ন করেছে ভারত কার থেকে নিয়েছে। আনসার হবে
আয়ারল্যান্ড। ওকে, এই কনফিউশনটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এখানে একটা স্লাইড স্লিপারি একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, ঠিক আছে, যে ডিপিএসপি হ্যাজ বিন বরোড ফ্রম আইরিশ কনস্টিটিউশন। এটা বহু পরীক্ষায় আগে কোয়েশ্চেন কিন্তু চলে এসেছে, ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর কি বলছে, কি এটা ডিনোট করে, ডিনোটস দ্য আইডিয়াস দ্যাট দ্য স্টেট শুড কিপ ইন মাইন্ড ওয়াইল ফর্মুলেটিং পলিসিজ এন্ড ইনেক্টিং লস। মানে কি, ওই যে বললাম সরকারি প্রকল্প গ্রহণ করার জন্য একটা গাইডলাইন, ঠিক আছে, এক কথায় বলতে গেলে সরকারি প্রকল্প গ্রহণ করার জন্য একটা গাইডলাইন, বা ইট হেল্পস দ্য স্টেট টু আন্ডারটেক গভর্নমেন্ট পলিসিজ। ওটাই কিন্তু এক কথায় বলছে, কি বলছে, দ্য স্টেট শুড কিপ ইন মাইন্ড, মানে মাথায় রাখবে স্টেট ওয়াইল ফর্মুলেটিং পলিসিজ এন্ড ইনেক্টিং লস, মানে যখন আইন তৈরি করবে, কোনো পলিসি তৈরি করবে, কোনো ল কোনো পলিসি যখন তৈরি করবে, তখন তারা যেন ডিপিএসপি কে মাথায় রেখে সেই ল সেই পলিসি গঠন করে। হ্যাঁ, এবার সরকারের ল পলিসি গঠন কিভাবে করছে, আমরা কোথায় সেটা রিফ্লেকশন পাই? অবভিয়াসলি প্রকল্পগুলোতে, তাই তো, প্রকল্পগুলোতে কিন্তু আমরা তার রিফ্লেকশন পাই যে সরকার কি লস এবং কি পলিসি নিচ্ছে, সেই সবকিছুই কিন্তু যাতে তারা ডিপিএসপি কে মাথায় রেখে করে, এটা দেখা হয়, ঠিক আছে। নেক্সট পয়েন্ট কি বলছে, রেজেম্বলস দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন এনুমারেটেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এবার বলছে, এটা কি বলছে, আর কিছুই নয়, ব্রিটিশ আমলে আমাদের সংবিধানে 90% জিনিস যেহেতু আমরা কোনো বিদেশির থেকে নিয়েছি, এবং বিশেষত ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি, 80% বেশি অংশ আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কিন্তু নিয়েছি, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 মানে আমাদের ভারতবর্ষেই ব্রিটিশ আমলে কিন্তু লাস্ট এই অ্যামেন্ডমেন্ট একটা দিয়ে চলতো, ঠিক আছে, তখন কিন্তু ভারতীয় সংবিধান ছিল না, তখন ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তখনও কিন্তু ডিপিএসপি ছিল, কি নামে ছিল, তখন এটাকে বলা হতো ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, মানে এটা আর কিছুই না, আলাদা একটা নাম। আরেকবার বোর্ডটা ক্লিয়ার করে বলছি, এখন আমাদের কি আছে, ভারতীয় সংবিধান আছে, তাই তো, ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর আগে আমাদের কি ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, তাই তো। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যখন ছিল, তখনও কিন্তু সরকার কিছু একটা দেখে তার পলিসি ফর্মুলেশন করতো, সেটার নাম কি ছিল, ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন নাম ছিল। এবং এখন ভারতীয় সংবিধানেও সরকার কিছু একটা দেখে পলিসি ফর্মুলেট করে, সেটার নাম কি, ডিপিএসপি। তার মানে কি, যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ছিল, তখনও কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন দেখে ব্রিটিশ সরকার প্রকল্প নির্ধারণ করত। এখন ভারত সরকার কি করে, ডিপিএসপি দেখে প্রকল্প নির্ধারণ করে। তার মানে কি, নাম দুটো আলাদা, একটার নাম হচ্ছে ডিপিএসপি, একটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, কিন্তু জিনিসটা একই। ওই জন্য ডিপিএসপি তে আগে কি বলা হতো, ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলা হতো, সেটাই কিন্তু এই পয়েন্টে বলছে। কি বলছে, রেজেম্বলস দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন এনিউমারেটেড, এনিউমারেটেড মানে হচ্ছে স্টেটেড বা বলা ছিল, মানে উল্লেখযোগ্য, উল্লেখ্য। হ্যাঁ, resembles the instrument of instruction enumerated in the Government of India Act 1935. 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলে যাকে ডাকা হতো, তারই নতুন নাম হচ্ছে ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এই পয়েন্টগুলোকেই আরেকবার আমি হাইলাইট দিয়ে দিচ্ছি। পার্ট 4 এ আছে ডিপি নির্দেশমূলক নীতিসমূহ বা ডিপিএসপি, আর্টিকেল 36 থেকে 51, আইরিশ থেকে ডিরাইভ করা হয়েছে, আইরিশ আয়ারল্যান্ড কোথা থেকে করেছে, স্প্যানিশ থেকে করেছে, এবং কি করে, কিসে হেল্প করে, ফর্মুলেটিং পলিসিজ এন্ড ইনেক্টিং লজ, তাতে হেল্প করে। এবং এটার আরেকটা নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, যেটা কিনা 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ছিল, ঠিক আছে। এই পয়েন্টগুলো সবার কাছে কি ক্লিয়ার? পূর্ত ভবন, আসানসোল, শিলিগুড়ি, বাঁকুড়া, সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পয়েন্টে যাচ্ছি তাহলে। এবার ডিপিএসপি কত ধরনের হয়, ঠিক আছে, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ডিপিএসপি কি কি, একটা হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, একটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল, একটা হচ্ছে লিবারেল ইন্টেলেকচুয়াল, ঠিক আছে, তিনটে নাম আছে, একটা হচ্ছে সোশ্যালিস্টিক, একটা হচ্ছে গান্ধিয়ান, একটা হচ্ছে লিবারেল ইন্টেলেকচুয়াল। এখানে কি বলছে, মেনলি
সোশ্যালিস্টিক মানে হচ্ছে সাম্যবাদী তত্ত্বের ওপর, সাম্যবাদী তত্ত্বের ওপর কিছু ডিপিএসপি গুরুত্ব দিয়েছে, গান্ধীয়ান তত্ত্বের উপর কিছু ডিপিএসপি গুরুত্ব দিয়েছে এবং লিবারেল ইন্টেলেকচুয়াল তত্ত্বের উপর কিছু ডিপিএসপি গুরুত্ব দিয়েছে। এই সব রকম আইডিওলজিকে একসাথে ভারতীয় সংবিধানে যেখানে রেকগনাইজ করা হয়েছে, এগুলো তো এক একটা আইডিওলজি, এক একটা নীতি আর কি, ঠিক আছে, সাম্যবাদী নীতি, সোশ্যালিস্ট প্রিন্সিপাল, গান্ধীর নীতি এবং লিবারেল ইন্টেলেকচুয়াল, লিবারেল মানে ক্যাপিটালিস্ট লিবারেস্টিক ওপেন সোসাইটির যে নিয়মগুলো সেইগুলো, এই সব নীতিকে যেখানে একসাথে গ্রহণ করা হয়েছে সেই জায়গাটার নামই হচ্ছে কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এবং এই আর্টিকেল গুলোর মধ্যে সেগুলো বিশেষভাবে বলা হয়েছে। এই পোর্শনটা কিন্তু এমসিকিউ পার্সপেক্টিভ থেকে ভীষণই গুরুত্বপূর্ণ, এমসিকিউ পার্সপেক্টিভ থেকে ভীষণই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় যে কোনো বছর জিজ্ঞেস করে যে অমুক আর্টিকেল কিসের আন্ডারে পড়ছে, অমুক আর্টিকেল কিসের আন্ডারে পড়ছে, অমুক আর্টিকেল কিসের আন্ডারে পড়ছে। এবার এটা একটা সহজ মেথড, দুটো আছে, দুটো মেথড আছে। একটা হচ্ছে এই চারটা এইভাবে মুখস্থ করবেন ডিরেক্ট, তাতে কি হবে, তাতে কিন্তু মাথায় খুব চাপ পড়বে, ঠিক আছে, আমি বলবো সেইভাবে না করতে। কেন, অত ওরকম পুঙ্খানুপুঙ্খ মনে রাখা সম্ভব না, একটু কনফিউশন হতে পারে। আমরা কি করব, আমরা প্রত্যেকটা আর্টিকেলের ভেতরের মানেটা দেখব, ঠিক আছে, ভেতরের মানেটা রিয়েলাইজ করার চেষ্টা করব, তারপর বলবো যে এটা কোন নীতির মধ্যে পড়ছে, কার নীতির মধ্যে পড়ছে, মানেটা বোঝার পরে কিন্তু নীতিটা ধরে ফেলা অনেক সহজ হবে। সেই জন্য আমাদের যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এক একটা আর্টিকেলের বিষয়বস্তু কি, সেইভাবে করলে মানেটা বুঝলে আমার মনে হয় বেটার হবে। এই চারটা একবার খাতায় কপি করে বা স্ক্রিনশট নিয়ে রেখে দিন, মিলিয়ে দেখার জন্য, ঠিক আছে, কিন্তু মুখস্থ করার জন্য না। মুখস্থ কিন্তু আমরা ওভাবে করবো না, প্রত্যেকটা আর্টিকেলের ভেতরে কি আছে নির্যাস সেইটাকে বুঝবো, ঠিক আছে, এবং সেটা বোঝার পরেই আমরা বুঝতে পারবো যে সেটা কোন ক্যাটাগরিতে পড়ছে, তিনটে ক্যাটাগরির মধ্যে। নেক্সট স্লাইডে যাচ্ছি। কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট, ডিপিএসপি কাকে বলে, কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট অ্যান্ড নট দ্যাট অফ দ্য পুলিশ স্টেট। রাষ্ট্রের কিন্তু দুটো রোল ছিল, ঠিক আছে, আদি অনন্তকাল থেকে যে কোনো রাষ্ট্রের কিন্তু দুটো কাজ, একটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, যেটাকে পুলিশ স্টেট বলছে, আইন শৃঙ্খলা রক্ষা করা, আরেকটা হচ্ছে কল্যাণকর বা জনকল্যাণকর কাজকর্ম করা। আমাদের স্বাধীন ভারতবর্ষ বলেছে যে ভারতবর্ষ কিন্তু আর পুলিশ স্টেট নয়, তাদের দায়িত্ব শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা নয়, তাদের দায়িত্ব কিন্তু জনকল্যাণমূলক কাজকর্ম করা। ইন্ডিয়া ইজ টার্মড অ্যাজ আ ওয়েলফেয়ার স্টেট ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা অ্যান্ড নট দ্য পুলিশ স্টেট। ওকে, ওয়েলফেয়ার স্টেট হিসেবে, এবার ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্রের প্রত্যেকটা গুণাগুণ সংবিধানের কোথায় পাওয়া যায়, আনসার হচ্ছে ডিপিএসপি। এটা কিন্তু কোয়েশ্চেন পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করে দ্য ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকর রাষ্ট্র ভারতবর্ষকে আমরা জানতে পারি সংবিধানের কোন পোর্শনটা পড়ার পর, তখন উত্তর দিতে হবে ডাইরেক্টিভ প্রিন্সিপালস পড়ার পর আমরা জানতে পারি যে ভারতবর্ষ একটা জনকল্যাণকর দেশ। তার কাজ হচ্ছে, তার মূল কাজ হচ্ছে মানুষের বা তাদের নাগরিকদের কল্যাণ করা, ঠিক আছে, এটা আমরা কোথা থেকে জানতে পারি, ডিপিএসপি পড়ার পর জানতে পারি, ঠিক আছে। এবং আরেকটা বড় কথা হচ্ছে ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল, নন জাস্টিসিয়েবল ইন নেচার মানে কি একটু বলি। ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল ইন নেচার অ্যান্ড হেল্পস ইন কোর্ট এক্সামিনিং অ্যান্ড ডিটারমাইনিং দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ ল। মানে ডিপিএসপি যদি কেউ লঙ্ঘন করে তাকে কিন্তু কোর্টে নিয়ে যাওয়া যাবে না। ওকে, ডিপিএসপি যদি কেউ লঙ্ঘন করে তাহলে তাকে কোর্টে নিয়ে যাওয়া যাবে না, তাকে কিন্তু কোনো পানিশমেন্ট দেওয়া হবে না। এই সিস্টেমটা কেন করা হয়েছে পরে বলছি, ঠিক আছে, না এখনই বলে দিই কেন করা হয়েছে। ডিপিএসপি যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় তাহলে এটার জন্য পানিশমেন্ট কেন হয় না, এটার উত্তর হচ্ছে ডিপিএসপি তে যা যা কথা লেখা আছে সেগুলো সবকিছু যদি পানিশমেন্ট দেওয়া শুরু হতে পারে তাহলে ভারতবর্ষের কিন্তু অনেক সম্পদ খরচ হবে, ঠিক আছে, ভারতবর্ষ এখনো অব্দি অতটা সম্পদশালী নয়, এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করে যে কেন ডিপিএসপি নন জাস্টিসিয়েবল, কেন ডিপিএসপি লঙ্ঘন করলে কোর্টে টেনে নিয়ে যাওয়া হয় না, কারণ ভারতের কাছে অত টাকা পয়সা নেই। এক লাইন উত্তর হচ্ছে ভারতের কাছে অত টাকা পয়সা নেই, ভারত বড়লোক দেশ নয়। ডিপিএসপি তে যা যা কথা লেখা সেগুলো যদি সত্যি করতে হয় অনেক অর্থের প্রয়োজন, সেটা ভারতবর্ষের কাছে নেই। সেই জন্য ডিপিএসপি লঙ্ঘন করলে কোর্টে নিয়ে যাওয়া হয় না, সেই জন্য
পূরণ করার কোনো দায় নেই। তার মানে কি, একটু আগে বললাম, তাহলে কি ডিপিএসপি একদম ইউজলেস একটা জিনিস? না, ইউজলেস নয়, সে একদমই ইউজলেস নয়। তাকে সরকার টিকে থাকার জন্য ইউজ করবে যখন সে চাইবে, কোনো বাধ্যতামূলক নয়। ঠিক আছে, সরকার যদি দেখে যে সে স্বেচ্ছাচারী হয়ে উঠছে, যা খুশি তাই করছে, পরের বার ভোটে হেরে যেতে পারে, তখন সে অবশ্যই ডিপিএসপি মেনে একটা প্রকল্প বার করবে, রাইট, যাতে ভোটে ফিরে আসতে পারে। কিন্তু তার জন্য তাকে কেউ জোর করতে পারবে না, বলতে পারবে না যে না তোমাকে এই প্রকল্প বার করতেই হবে, কোর্ট তাকে জোর করতে পারবে না। কেন? যদি জোর করতো তাহলে কি হতো, তাহলে অনেক অর্থের প্রয়োজন হতো। ঠিক আছে, অত অর্থ ভারতবর্ষের কাছে নেই। সেই জন্য এতগুলো ডিপিএসপির মধ্যে থেকে সরকার কি করে, এক একটাকে বেছে নেয়। ঠিক আছে, এক একটাকে বেছে সেগুলোর ওপর কিন্তু প্রকল্প গঠন করে। সবগুলো কিন্তু একসঙ্গে পূরণ করা সম্ভব নয় ডিপিএসপি, সেই জন্যই ডিপিএসপি কে নন জাস্টিসিয়েবল রাখা হয়েছে। কেন? ডিউ টু ল্যাক অফ রিসোর্সেস, ডিউ টু ল্যাক অফ রিসোর্সেস, ল্যাক অফ রিসোর্স আছে বলেই ডিপিএসপি নন জাস্টিসিয়েবল। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এমসিকিউ পার্সপেক্টিভ থেকে। এবার আমরা প্রথম ডিপিএসপি স্টার্ট করছি আর্টিকেল 36। আমরা কি বললাম, ডিপিএসপি কোথা থেকে শুরু হয়েছে? 36 থেকে 51, তাই তো? 36 থেকে 51 সব আর্টিকেল কিন্তু ডিপিএসপি নিয়ে কথা বলছে। প্রথম যে আর্টিকেলটা, সেটা হচ্ছে 36 নম্বর আর্টিকেল। কি বলছে? এখানেও রাষ্ট্রকে ডিফাইন করা হয়েছে, ডেফিনেশন অফ স্টেটস লাইক আর্টিকেল 12। আর্টিকেল 12-তে আমরা 12 থেকে 35 পড়েছি তো এর আগে, 12 থেকে 35 পড়েছি ফান্ডামেন্টাল রাইটস। সেখানে 12-তে কি বলা হয়েছে? রাষ্ট্রের ডেফিনেশন। 36ও সেরকমই রাষ্ট্রের ডেফিনেশন বলা হয়েছে, ডেফিনেশন অফ দ্য স্টেট লাইক আর্টিকেল 12। সেখানে কি বলছে? এখানে রাষ্ট্র আমরা কাকে বুঝি? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউনিয়ন পার্লামেন্ট। ঠিক আছে, the government of the state and their legislature, ঠিক আছে, local authorities and other authorities in India or under the control of the government of India। কি কি রাষ্ট্র বলতে আমরা কাদেরকে বুঝি? এক হচ্ছে যারা ইউনিয়ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে একদম সহজ করে মনে রাখতে হবে। ঠিক আছে, রাষ্ট্র বলতে কাদের বুঝি? রাষ্ট্রের সংজ্ঞা কোথায় দেওয়া হয়েছে? একটা হচ্ছে আর্টিকেল 36-এ, একটা হচ্ছে আর্টিকেল 12-তে, একই সংজ্ঞা দেওয়া হয়েছে। ঠিক আছে, কি সংজ্ঞা? রাষ্ট্র বলতে কাকে বুঝি? এক হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে বুঝি, পার্লামেন্টকে বুঝি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট মানেই পার্লামেন্ট। আর হচ্ছে রাজ্য সরকারকে বুঝি, স্টেট গভর্নমেন্ট বা তার বিধানসভাকে বুঝি, সেও রাষ্ট্রের মধ্যে পড়ছে। লোকাল গভর্নমেন্ট যারা, তারাও রাষ্ট্রের মধ্যে পড়ছে। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রোলে যে যে অর্গানাইজেশন আছে, ঠিক আছে, যেমন ওএনজিসি, এনটিপিসি, বিএসএনএল, এইগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। এই সংস্থাগুলো কিন্তু রাষ্ট্রের মধ্যে পড়ছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 12 এবং আর্টিকেল 36। ঠিক আছে, রাষ্ট্রের মধ্যে কারা কারা পড়ছে? তাহলে আরেকবার আমি সাইডে ছোট করে লিখছি। একটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, একটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, আর একটা হচ্ছে ওএনজিসি, এনটিপিসি, এক্সেট্রা, এরা। ঠিক আছে, এদেরকে কোথায় ব্যাখ্যা করা হয়েছে? আর্টিকেল 12-তে এবং আর্টিকেল 36-এ একই 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 ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 36 প্রথম আর্টিকেল হচ্ছে এইটা। আশা করি কোনো কনফিউশন নেই। কারো কোনো কনফিউশন আছে এই আর্টিকেল অবধি? পূর্তভবন, শিলিগুড়ি, বাঁকুড়া, আসানসোল, কল্যাণী, মালদা। যারা মিস করছেন মাঝে মাঝে কানেক্টিভিটি প্রবলেমের জন্য, তারা ইউটিউবে প্লেলিস্টটা পরে চেক করে নেবেন। নেক্সট ক্লাসে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবেন বা তলে কমেন্টসে পোস্ট করবেন। নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট আর্টিকেল যেটা, সেটা হচ্ছে 37। 37 কি বলছে? নট জাস্টিসিয়েবল yet they shall be considered as fundamental in the governance of the country and shall be the duty of the state to include these directives in their policies। 37টা খুবই ইজি। কি বলছে? এতক্ষণ আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ডিপিএসপি নির্দেশমূলক নীতিসমূহ তো কোর্টে টেনে নিয়ে যাওয়া যায় না, তাহলে এটার কি কোনো ভ্যালু নেই? সেইটাই কিন্তু আর্টিকেল 37-এ ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আর্টিকেল 37-এ কিন্তু সেটাই ক্লিয়ার করে দেওয়া আছে। বলছে না, এমনটা নয় যে কোনো ভ্যালু নেই, কিন্তু ভ্যালু আছে। কিভাবে না, এরা ডিরেক্টিভ হিসেবে কাজ করে ইন পলিসিস। ঠিক আছে, পলিসি তৈরি করার জন্য এটা ডিউটি, এটা রাষ্ট্রের ডিউটি
যে পলিসি তৈরি করার জন্য তারা ডিপিএসপি কে কনসিডার করবে। সে যদিও নন জাস্টিসিয়েবল, এই যে শুরুতেই লেখাটা একবার পড়ে নিন কি বলছে। শুরুতেই বলছে নন জাস্টিসিয়েবল হতে পারে, কিন্তু এটা ডিউটি রাষ্ট্রের যে সে ডিরেক্টিভস হিসেবে ইউজ করবে এটাকে পলিসি তৈরি করার সময়। ঠিক আছে, এই পুরো বক্তব্যটা বলা হয়েছে আর্টিকেল 37-এ, যে ডিপিএসপি না মানলে, ফান্ডামেন্টাল রাইট না মানলে কি হয় আমরা পড়েছি, কোর্টে টেনে নিয়ে যাওয়া যায়, তাই তো। ফান্ডামেন্টাল রাইট না মানলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যাওয়া যায়, তাদের কাছে কেস করা যায় যে আমার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার দেওয়া হচ্ছে না বলে। নির্দেশমূলক নীতিসমূহের ক্ষেত্রে সেটা নয়, কোনো কোর্টে যাওয়া যাবে না, কিন্তু এটা ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য স্টেট টু ইনক্লুড দিস ডিরেক্টিভস ইন দেয়ার পলিসিস। হ্যাঁ, এইটাই কিন্তু আর্টিকেল 37-এ আসল ডিপিএসপি আসল কথাটা কিন্তু ব্যাখ্যা করছে। ডিপিএসপির অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেইটাই কিন্তু ডিফাইন করছে আর্টিকেল 37-এ, যে কোর্টে টেনে না নিয়ে গেলেও রাষ্ট্রের দায়িত্ব যে সে সেটা দেখে নিজের পলিসি মেকিং করবে। নেক্সট আর্টিকেল, আর্টিকেল 38 কি বলছে, ডিরেক্টস দ্য স্টেট টু ক্রিয়েট আ সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল। ওই যে বললাম কল্যাণকর, জনকল্যাণকর রাষ্ট্র ভারতবর্ষ এখন কি হয়েছে, জনকল্যাণকর রাষ্ট্র, তাই তো। ভারতবর্ষ এখন হয়েছে জনকল্যাণকর রাষ্ট্র স্বাধীনতার পর থেকে, 47 সালের পর থেকে। জনকল্যাণকর রাষ্ট্র হতে গেলে যা যা করতে হয় সেগুলো সব আর্টিকেল 38-এ বলা হয়েছে। ডিরেক্ট দ্য স্টেট টু ক্রিয়েট আ সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। ওয়েলফেয়ার মানেই জনকল্যাণকর, তাই তো। ওয়েলফেয়ার করার জন্য যা যা উপকরণ লাগে সব আর্টিকেল 38-এ বলা হয়েছে। তার মানে কি, এটা কিন্তু এমসিকিউ পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট। বলা হয় ওয়েলফেয়ারিজম, এই যে এই শব্দটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে কিওয়ার্ড হচ্ছে ওয়েলফেয়ার। হ্যাঁ, যদি কোয়েশ্চেনে থাকে ওয়েলফেয়ার স্টেটের কথা কোথায় বলা হয়েছে, উত্তর হবে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। কোন আর্টিকেল থেকে এটা আমরা পড়বো, আর্টিকেল 38-এই লেখা রয়েছে যে ওয়েলফেয়ার মানেই ইজ ইকুয়াল টু ডিপিএসপি। ঠিক আছে, কি বলছে নেক্সট, দিস সোশ্যাল অর্ডার মাস্ট প্রোভাইড সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল জাস্টিস। ঠিক আছে, এখানে কি কি প্রোভাইড করার কথা বলা হয়েছে, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস। এবার সবগুলো কি রাষ্ট্র প্রোভাইড করছে আমাদের ভারতবাসীদের? না, করছে না। কিছুটা করছে, কিছুটা করছে না। সোশ্যাল জাস্টিস কিভাবে প্রমোট করছে, সোশ্যাল জাস্টিস রিজার্ভেশনের মাধ্যমে, বিভিন্ন শ্রেণীকে বিভিন্ন সময় রিজার্ভ করা হচ্ছে, তাই তো, আইন তৈরি করা হচ্ছে কোথা থেকে, ডিপিএসপি থেকে গ্রহণ করে। যে ডিপিএসপি তে বলা হয়েছে সোশ্যাল জাস্টিসের কথা, এটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে রিজার্ভেশন আইন তৈরি করতে হবে। ইকোনমিক জাস্টিসকে কিভাবে বাস্তবায়ন করা হয়েছে, ইকোনমিক, এই যে ইডব্লিউএস ক্যাটাগরি রিজার্ভেশন করা হয়েছে আজকাল, ইডব্লিউএস, তাই তো, ইকোনমিক্যালি উইকার সেকশন। এটা কি দেখে করা হয়েছে, ডিপিএসপির এই ধারাটা দেখে করা হয়েছে। ডিপিএসপির আর্টিকেল 38 থেকে গৃহীত করে ইডব্লিউএস আইন তৈরি করা হয়েছে। ওই যে বললাম যে আইন তৈরি করতে ডিপিএসপির হেল্প লাগবে, আমি প্রত্যেকটা আইন বলে দেবো, আইনের রেফারেন্স গুলো দেবো, তোমরা দেখবে যে ডিপিএসপির সাথে সেগুলো মিল পাওয়া যাচ্ছে। ইডব্লিউএস রিজার্ভেশন করা হয়েছে ইকোনমিক জাস্টিস প্রমোট করার জন্য। সোশ্যাল জাস্টিস প্রমোট করার জন্য কি, এসটি এসসি রিজার্ভেশন করা হয়েছে, এসসি এসটি ওবিসি রিজার্ভেশন করা হয়েছে সোশ্যাল জাস্টিস প্রমোট করার জন্য। ইকোনমিক জাস্টিস প্রমোট করার জন্য ইকোনমিক্যালি উইকার সেকশন রিজার্ভেশন প্রমোট করা হয়েছে। পলিটিক্যাল জাস্টিসের জন্য কি করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। ইলেকশন কমিশন প্রত্যেক দিন চেষ্টা করছে যাতে পলিটিক্যাল জাস্টিস দিতে পারে। কিভাবে, ইভিএম মেশিনের মাধ্যমে, ভোটার আই কার্ডের মাধ্যমে, তাই তো। আগে এগুলো ছিল না, এগুলো আনা হয়েছে যাতে পলিটিক্যাল জাস্টিস করা যেতে পারে, মানে মানুষ সঠিকভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, এগুলোর চেষ্টা করা হচ্ছে। এইবার একটা জিনিস এইবারই বোঝো, এগুলো যদি জাস্টিসিয়েবল করে দিত তাহলে কি হতো, তাহলে কেউ যদি ভোট না দিতে পারতো সে কোর্টে চলে যেত। ঠিক আছে, কেউ যদি মানে কি বলবো, ইকোনমিক্যালি জাস্টিস তো সত্যি কি সব মানুষ কি পায় না, অনেকেই গরিব আছে, অনেকেই না খেতে পাওয়া মানুষ আছে, তারা সবাই কোর্টে চলে যেত, রাইট। আবার সোশ্যাল জাস্টিস অনেকের সঙ্গে কিন্তু আজও কিন্তু জাতপাত নিয়ে ডিসক্রিমিনেশন করা হয়, বাস্তবটা এটাই। তাহলে তারা সবাই কোর্টে দৌড়ে যাবে, এটা কি পসিবল না, কোর্ট কি সবার সমাধান দিতে পারবে না। সেই জন্যই ডিপিএসপি কে কোর্টের আওতায় রাখা হয়নি, নন জাস্টিসেবল রাখা হয়েছে, যে আমরা যদি কোর্টে যাই তাহলে কিন্তু আমরা কুলিয়ে উঠতে পারবো না, কারণ ইন্ডিয়ার কাছে অত অর্থ নেই যে এই সব মানুষগুলোকে তারা অ্যাড্রেস করবে, সেই জন্য ওইভাবে সম্ভব নয়। সেই জন্য ডিপিএসপি মানে কি, যতটা সম্ভব
এগুলো এনশিওর করা, আস্তে আস্তে করে করা, যতটা সম্ভব এনশিওর করা, সবটা একবারে হবে না। নেক্সট পয়েন্ট কি বলছে, আন্ডার 44th অ্যামেন্ডমেন্ট the state is to minimize inequalities in income, to eliminate inequalities in status, facilities and opportunity। ওই যে বলছে মানে অসাম্য, যত দিকে অসাম্য আছে রাষ্ট্র কোনোদিন অসাম্য প্রমোট করে না, ঠিক আছে। সবসময় কোনোদিন দেখবে প্রাইভেট কোনো সংস্থায় গেলে অসাম্যটা আরো বেশি দেখা যায়, তাই তো, দামের অসাম্য, যে কোনো ধরনের অসাম্য, ইনইকুয়ালিটি, প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে ইনইকুয়ালিটি বেশি দেখা যায়, সরকারি ক্ষেত্রে কিন্তু ইনইকুয়ালিটি বেশি দেখা যায় না, কারণ সরকারের এটা নীতির মধ্যে পড়ে যে তারা ডিপিএসপি মেনে চলবে, তাদের মানে তারা চেষ্টা করবে ডিপিএসপিটাকে সত্যি করার, যদিও পারবে কি পারবে না সেটা পরের কথা, চেষ্টা তারা করেই যাবে যে যতটা সম্ভব ইনইকুয়ালিটি বা অসাম্যকে মিনিমাইজ করা যায়, ঠিক আছে। এবং এই জিনিসটা ডিপিএসপি তে কবে থেকে ইনক্লুড হয়েছে, 44th অ্যামেন্ডমেন্টে। কি ইনক্লুড হয়েছে, 44th অ্যামেন্ডমেন্টে ইনক্লুড হয়েছে যে ইনইকুয়ালিটি মিনিমাইজ করতে হবে, ইনকাম ইনইকুয়ালিটি, যতটা সম্ভব ধনী আর গরিবের মধ্যে ফারাকটা কমিয়ে আনতে হবে। টু এলিমিনেট ইনইকুয়ালিটি ইন স্ট্যাটাস, স্ট্যাটাসের ইনইকুয়ালিটিটাও কমিয়ে আনতে হবে, এবং ফেসিলিটি অপরচুনিটি, সব ইনইকুয়ালিটি গুলো যাতে কমে একটা সাম্যবাদী সমাজ তৈরি হয়, এইটা ডিপিএসপি তে বর্ণনা করা হয়েছে, রাইট। কোথায় না, আর্টিকেল 38-এ। এই অবধি কারো কোনো কনফিউশন থাকলে একটু বলুন। পূর্ত ভবন, শিলিগুড়ি, বাঁকুড়া, কল্যাণী, মালদা, আসানসোল, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আর্টিকেল 39 কি বলছে, 39-এ অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। প্রথমেই বলি, অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড ফর অল সিটিজেন, প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো কর্মসংস্থানের আন্ডারে আনতে হবে। এটা 47 সাল থেকে কিন্তু সংবিধানে ছিল, কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা মানুষ কি কর্মজীবনে আসতে পেরেছে? না, পারেনি, বেশিরভাগ মানুষ পারেনি। তার মানে কি সরকার কি চেষ্টা করছে না? হ্যাঁ করছে, যতটা সম্ভব করছে। কেন পুরোটা পাচ্ছে না কেন? কারণ আমাদের কাছে অত অর্থ নেই যে পুরোটা একবারে হয়ে যাবে। ওকে, ওই জন্য অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড ফর অল সিটিজেন চেষ্টা করা হবে। control and ownership of material resources of the community to be distributed in such a manner that it serves the common good। মানে কি, একটা সরকারি সম্পত্তির উপর সবার সমান অধিকার থাকবে, একটা সরকারি সম্পত্তি সবসময় জনকল্যাণকর কাজে ইউজ করা হবে, এবং প্রত্যেকটা মানুষের একটা কমন গুড, একটা কমন গুডকে প্রমোট করার জন্য সেটাকে ইউজ করা হবে। আর্টিকেল 39 এর সাবক্লজ 2 সেটা বলছে। তারপরে কি, the operation of the economic system does not result in the concentration of wealth and means of production to the common detriment। মানে কি বলছে, এই যে ইকোনমিক সিস্টেমটা যেটা, সেটা যেন কনসেন্ট্রেশন অফ ওয়েলথ না করে। এখানে কিওয়ার্ডটা কি এত বেশি পড়তে হবে না, জাস্ট কিওয়ার্ডটা দেখুন, কনসেন্ট্রেশন অফ ওয়েলথ যাতে না হয়, এবং মিনস অফ প্রোডাকশন যাতে কমন ডেট্রিমেন্টে থাকে। কমন ডেট্রিমেন্ট মানে হচ্ছে ওয়েলফেয়ার, ঠিক আছে, ডেট্রিমেন্ট মানে হচ্ছে ওয়েলফেয়ার, মানে জনসাধারণের ওয়েলফেয়ারের জন্য যেন মিনস অফ প্রোডাকশনকে ইউজ করা হয়, এবং ওয়েলথ যেন ডাজ নট রেজাল্ট ইন দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, যেন মুষ্টিমেয় লোকের ওপর ধনী দরিদ্র নির্ভর না করে, মানে মুষ্টিমেয় লোক হচ্ছে ধনী, বেশিরভাগ লোক হচ্ছে দরিদ্র, এই সিনারিওটা যেন না থাকে, যতটা সম্ভব এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা যেন করা হয়। ওকে, এটাও বলা হয়েছে আর্টিকেল 39-এ। নেক্সট বলা হয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেন অ্যান্ড উইমেন। অনেক সময় দেখা হয় মহিলাদের এবং পুরুষদের একই কাজ করিয়ে মহিলাদেরকে কম বেতন দেওয়া হয়। এই ইনইকুয়ালিটিটা ব্রিজ করার কথা ডিপিএসপি তে অনেকদিন আগেই বলা হয়েছে, যে পুরুষ এবং মহিলা সম লিঙ্গে সমবেতন সিস্টেম, এটাকে বলছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, যাতে পুরুষ এবং মহিলাকে সমবেতনে কাজে নিযুক্ত করা হয়। এটাও ডিপিএসপি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার্স অ্যান্ড চিলড্রেন are not abused and the citizens are not forced by economic necessity to enter vocations unsuited to their age or strength। কি বলছে, এই যে ফ্যাক্টরি ওয়ার্কারদের কথা এখানে আসে, ফ্যাক্টরি ওয়ার্কার কোথাকার, কেমিক্যাল ফ্যাক্টরি ওয়ার্কার, ঠিক আছে, হার্মফুল কেমিক্যালসে যেসব ফ্যাক্টরি ওয়ার্কাররা কাজ করে তাদের
অর্থের অভাবে সেটা করতে হচ্ছে, কিন্তু সেটা তাদের হেলথের উপর একটা এফেক্ট ফেলছে, সেটা যেন না হয় এটা বলা হয়েছে। যতটা সম্ভব কেমিক্যাল ফ্যাক্টরিজে যাতে মেশিন ওরিয়েন্টেড বা ওয়ার্কাররা যদি কাজ করেও তাদেরকে প্রপার প্রোটেকশন দিয়ে যাতে পাঠানো হয়, সেটাও কিন্তু আমাদের ভারতবর্ষে করা হয় না। প্রপার প্রোটেকশনও কিন্তু ওয়ার্কারদের জন্য থাকে না। যেমন কোল মাইনে ওই যে কয়লা তোলার জন্য একদম মাটির নিচে যায়, ঠিক আছে, কোল মাইন ওয়ার্কারদের যেই কষ্টটা, সেইটা নিয়ে অনেক মুভিজও হয়ে গেছে বলিউডে, আমরা জানি। কোল মাইন ওয়ার্কার, তারপরে কেমিক্যাল ফ্যাক্টরি ওয়ার্কার, এগুলোতে কিন্তু হেলথ হ্যাজার্ড থাকে, সেইগুলো কিন্তু কাটিয়ে ওঠার কথা ডিপিএসপি তে বলা হয়েছে। এবং আরেকটা ব্যাপার যেটা বলা হয়েছে যে আনসুটেড টু দেয়ার এজ, মানে কি বয়সে ছোট, মানে একটা বাচ্চা সে কিন্তু কোথাও কাজ করবে না, বাচ্চার উচিত কি পড়াশোনা করা, সে পড়াশোনা ছেড়ে কিন্তু কাজ করবে না অর্থাভাবের জন্য। এমন একটা সোসাইটি কিন্তু তৈরি করতে হবে, এমন একটা সিস্টেম কিন্তু তৈরি করতে হবে। ডিবিএসপি তে এটাই বলা হয়েছে যে বাচ্চা ফ্যাক্টরি ওয়ার্কাররা তারা যেন তাদের হেলথের ওপর, তাদের বয়সের ওপর কোনো রকম প্রেশার না নিয়ে অর্থ উপার্জন করে। অর্থ উপার্জন করা খুবই ভালো, কিন্তু সেটা যেন স্বাস্থ্যের ওপর, মানসিক শারীরিক স্বাস্থ্য, বয়সোচিত এই ধরনের এই জিনিসগুলো লক্ষ্য করে যেন অর্থ উপার্জন হয়, এটা ডিপিএসপি তে বলা হয়েছে আর্টিকেল 39-এ। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি। চিলড্রেন are given opportunities and facilities to develop in a healthy manner, and their childhood and youth are protected against exploitation and moral and material abandonment, added by 42nd Amendment 1976। এই কথাটা নতুন করে আর্টিকেল 39-এ অ্যাড করা হয়েছে। কি না, বাচ্চাদের বিষয়টা জাস্ট টাচ করে গেছিল, এখানে আবার আরো এলাবোরেটলি বলেছে যে বাচ্চাদেরকে যেন তাদের শৈশবটা এবং কৈশোরটা, ঠিক আছে, যাতে হেলদি ম্যানারে তৈরি হয় এবং তারা যাতে কোনো রকমের শোষণের শিকার না হয়। মোরাল মেটেরিয়াল অ্যাবান্ডনমেন্ট মানে তাদেরকে যেন মানসিকভাবে এবং আর্থিকভাবে যেন কষ্ট সহ্য না করতে হয় অল্প বয়সে, এই জায়গাগুলো, এই জিনিসগুলো কিন্তু সরকারের দেখা কর্তব্য। ঠিক আছে, এর কর্তব্য মানে কি, কেউ চাপিয়ে দেবে না, সরকার চেষ্টা করছে দেখার। আজকে 2021-এ যদি না পারে 2051-তে গিয়ে পারবে, 2051-তে না পারে 3021-এ গিয়ে পারবে, তাই তো, একদিন না একদিন পারবে। সেজন্য সরকারকে এই ফেসটা ওপেন করে দেওয়া হয়েছে যে দেখার জন্য যাতে কোনো বাচ্চা কাজে নিযুক্ত না হয়, তার মানে সেরকম যেন ডিফিকাল্টি না হয়, তার পড়াশোনার বয়স, সে পড়াশোনা করবে। যার জন্য কন্যাশ্রী প্রকল্প, মিড ডে মিল, অনেক কিছু কিন্তু ভারত সরকারের তরফ থেকে এই প্রকল্পগুলো আনা হচ্ছে। প্রকল্পগুলো কি দেখে আনা হচ্ছে, এই ডিপিএসপি এই জিনিসগুলো দেখে। এখানে কিন্তু অলরেডি বলা হয়েছে যে এই কাজগুলো যেন না হয়, বাচ্চারা যেন স্কুল ছেড়ে মাঠে কাজ করতে না আসে, বাচ্চারা যেন স্কুল ছেড়ে ফ্যাক্টরিতে ধাবাতে কাজ করতে যেন না আসে, সেগুলো আইনত অপরাধ। এবার আইনত অপরাধ সেটা কখন হবে, যদি এই ডিপিএসপি গুলোকে অবজেক্ট করে একটা ল পাস হয়। ঠিক আছে, ল যদি পাস হয় তাহলে সেটা স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করা হবে, এখানে জাস্ট বলা হয়েছে। ওকে, তারপর বলছে দাস আর্টিকেল 39 ইজ ভেরি ওয়াইড ইন ইটস স্কোপ, অনেক ওয়াইড। ঠিক আছে, আর্টিকেল 39-এর মধ্যে অনেক কিছু আলোচনা করা হয়েছে। এই যে পয়েন্ট গুলো বললাম, এগুলো আরো ইন ডেপথ আলোচনা করা হয়েছে, আমাদের সিলেবাসে জাস্ট এইটুকু জানলেই হবে, 6টা ব্লক পয়েন্ট। সংবিধানে আরো ডিটেলসে সব বলা আছে, ওগুলো যারা ল স্টুডেন্ট, এলএলবি স্টুডেন্ট তারা জানবে, আমাদের দায়িত্ব এইটুকু জানো জাস্ট। ওকে, আর্টিকেল 39 is very wide in its scope. It requires the state to ensure adequate means of livelihood, কর্মসংস্থান, fair distribution of wealth, equal pay for equal work and protection of children and labor। ঠিক আছে, এই সবকিছু মানে একটা সামারাইজ করলো। এই প্যারাগ্রাফটা আর কিছুই নয়, আগের প্যারাগ্রাফ গুলোর একটা সামারি। ঠিক আছে, এই এই জিনিসগুলোর উপর গুরুত্ব আরোপ করলো আর্টিকেল 39 নির্দেশমূলক নীতিসমূহ। ঠিক আছে, এগুলো সব সংবিধানে এইভাবে লেখা হয়েছে। নেক্সট পয়েন্ট যেটা আর্টিকেল 39A, এটা কি বলছে, এ মানেই আমরা বুঝতে পারছি, এ পয়েন্টটা যেই অ্যাড করেছে মানে কি, ওটা একটা সাব ক্লজ। ঠিক আছে, সাব ক্লজ কততম অ্যামেন্ডমেন্টে ইনক্লুড করা হয়েছে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ অ্যাড করা হয়েছে। এটা আসতে পারে 39-এ কততম অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছে, কোশ্চেন আসতে পারে। 39-এ তখন উত্তর হবে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, কি বলছে 39-এতে, ইট রিকোয়ার্স দ্য স্টেট টু প্রোভাইড ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। মানে কি, এখন যদি বলা হয় যে
আমাদের দেশে সবাইকেই জাস্টিস দেওয়া হয়, সবাই কোর্টে যেতে পারে, খুব ভালো কথা, সবাই কোর্টে যাবে, কিন্তু কোর্টে যেতে গেলে এমনি এমনি হবে না, উকিল লাগাতে হবে, তাই তো, উকিল এমপ্লয় করতে হবে, উকিলের খরচা কে দেবে? ঠিক আছে, সেই জন্য একটা সময় অবধি দেখা গেছিল 76 সালের আগে অবধি, এই যে 76 সালে তো এটা এসছে, 1950 থেকে 1976 অবধি এটা নিয়ে সমালোচনা হয়েছিল যে আমাদের ভারতবর্ষে কি এমন জাস্টিস তৈরি হলো যেটা সবার কাছে পৌঁছচ্ছে না। একটা উকিলের খরচা করতে করতে লোকের ভিটে মাটি জমি বিক্রি করে উকিল লাগাতে হচ্ছে, এরকম জাস্টিসের কি মানে? তাহলে জাস্টিস কি সত্যি সবার জন্য? তাহলে কারা জাস্টিস পাবে? যারা টাকা দিয়ে উকিল রাখবে তারা পাবে? তাহলে আর কি হলো না? সেই জন্য 1976-এ ইন্দিরা গান্ধী সরকারের আমলে এটা তৈরি হয়েছে, এটা ইমপ্লিমেন্ট হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ইন্দিরা গান্ধী ডিপিএসপি তে এটা ইনক্লুড করে দিলেন যে লিগাল এড সার্ভিস করা হবে, প্রত্যেকটা হাইকোর্টের, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টের, প্রত্যেকটা সুপ্রিম কোর্টে লিগাল এড সার্ভিস করা হবে। লিগাল এডে গিয়ে যারা উকিল এমপ্লয় করতে পারছে না তারা সেখানে গিয়ে বলবে যে আমাকে প্লিজ আইনি সাহায্য করুন, তখন লিগাল এডে ফ্রি লিগাল সার্ভিস দেওয়া হবে। এই যে বলাই হচ্ছে ফ্রি লিগাল এড, ফ্রিতে লিগাল অ্যাডভাইস দেওয়ার প্রভিশন করা হলো আর্টিকেল 39A তে। কত সালে? 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। বোর্ডটা ক্লিয়ার করছে, আরেকবার দেখুন। তাহলে এখানে কিওয়ার্ড কি কি? 39A, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 কি? ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। ওকে, আর্টিকেল 39A। 39-এর স্কোপটা অনেক বড়, ঠিক আছে, সেটা মোটামুটি এই প্যারাগ্রাফে সামারি করা হয়েছে। তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এই স্লাইডে কারো কোনো অসুবিধা থাকলে একটু বলুন। পূর্ত ভবন, আসানসোল, বাঁকুড়া, শিলিগুড়ি, কল্যাণী, ঠিক আছে। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইড হচ্ছে আর্টিকেল 40, ঠিক আছে। আর্টিকেল 40 কি বলছে? আর্টিকেল 40 directs the state to organize village panchayat and confer adequate powers to them so that they can function as a unit of self government, ঠিক আছে। তারপর কি বলছে একবারে পড়ছি। Accordingly, the parliament has passed 73rd amendment 1992 which has introduced panchayat in part 9 in the constitution। এখানে কি বলছে প্রথমেই আগে ধরে নেওয়া যাক। আর্টিকেল 40 কত সাল থেকে ছিল? 50 সাল থেকে 92 সাল অব্দি এবং অনওয়ার্ডস, পরপর এখনো আছে। আর্টিকেল 40 মোটেও অ্যাবলিশ হয়ে যায়নি, এখনো আছে, কিন্তু 50 সাল থেকে 92 সাল অব্দি এটা একটা ডিপিএসপি হিসেবেই ছিল। ডিপিএসপি আমরা জানি জাস্টিসেবল নয়, জাস্টিসেবল নয় মানে জাস্ট লেখার জন্য লেখা থাকে, সরকার যদি সেটাকে আইন হিসাবে আনে তবেই সেটা ইমপ্লিমেন্টেড হয়। এটাও কিন্তু জাস্ট লেখার জন্যই লেখা ছিল। কত সাল অব্দি? 92 অব্দি। 92 এর পর থেকে নতুন আইন আনা হলো 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 92। তারপরে কিন্তু পঞ্চায়েত তৈরি হলো, ঠিক আছে। এই যে পঞ্চায়েত গঠন হলো, পঞ্চায়েতকে একটা আইনি স্বীকৃতি দেওয়া হলো। পঞ্চায়েত গঠন অনেক আগে হয়েছে, বলবন্ত রায় মেহতা কমিটি থেকে শুরু হয়েছে, ঠিক আছে। সেটা আমরা পঞ্চায়েত চ্যাপ্টার পর থেকে আরো ডিটেলসে পড়বো, এখন ডিটেলসে যাচ্ছি না। পঞ্চায়েতকে আইনীকরণ করা হয়েছে, মানে আইন স্বীকৃত করা হয়েছে। পঞ্চায়েতে প্রপারলি ইলেকশন হবে, প্রপারলি সব দেখাশোনা হবে, প্রপারলি ফাইন্যান্স ডিস্ট্রিবিউট হবে। এটা কোন ডিপিএসপি কে বাস্তবায়ন করা হয়েছে? আর্টিকেল 40। আর্টিকেল 40 তে বলা হয়েছিল যে ভিলেজ পঞ্চায়েত তৈরি করতে হবে, অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত। এখানে কিওয়ার্ড হচ্ছে আর্টিকেল 40 কিওয়ার্ড হচ্ছে, আরেকবার বোর্ডটা ক্লিয়ার করে বলছি, আর্টিকেল 40 কিওয়ার্ড হচ্ছে অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত, ঠিক আছে। এই এই বাস্তবায়ন সমেত কি করা হলো? 73rd অ্যামেন্ডমেন্ট 1992 করা হলো, যার ফলে পঞ্চায়েত পার্ট 9-এ অ্যাড করা হলো, ঠিক আছে। আগে 50 সাল থেকে 52 সাল অব্দি জাস্ট ডিপিএসপি হিসেবে ছিল আর্টিকেল 40। তারপরে 52 সালে 1992 এর পর থেকে বাস্তবায়ন করা হলো। সত্যি সত্যি আমরা পঞ্চায়েতের একটা সাংবিধানিক এক্সিস্টেন্স দেখলাম। সাংবিধানিক এক্সিস্টেন্স, কনস্টিটিউশনাল এক্সিস্টেন্স অফ পঞ্চায়েত ওয়াজ মেড আফটার 1992। তার আগে অব্দি ইট ওয়াজ জাস্ট আর্টিকেল 40 অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, ঠিক আছে। আজকে এই অব্দি থাকলো আর্টিকেল 40 অব্দি। আমরা যেহেতু ডিপিএসপি একটা বড় চ্যাপ্টার, আর্টিকেল 41 টু 51 এই 10টা আর্টিকেল আমরা ডিপিএসপি পার্ট 2 নেক্সট ক্লাসে
কভার করব, আর্টিকেল 41 টু আর্টিকেল 51। এখনো অবধি কারো কোনো ডাউট থাকলে একবার লাস্ট বলুন। পূর্ত ভবন, আসানসোল, বাঁকুড়া, শিলিগুড়ি, কল্যাণ, কারো কোনো ডাউট থাকলে একটু বলুন। ঠিক আছে, আমরা 41 টু 51 নেক্সট ক্লাসে করব। আজকে আমরা কি কি করলাম তাহলে? আজকে আমরা পুরো ইন্ডিয়ান এগ্রিকালচার করলাম এবং ডিপিএসপি 41 থেকে 51 অবধি কমপ্লিট করলাম। কারো কোনো ডাউট নেই আশা করি। আচ্ছা, বাঁকুড়া আছে, হ্যাঁ বলুন। একটু মার্কসটা নামিয়ে বলবেন, কিছু শুনতে পেলাম না। একটা আইডেন্টি আসছে, কিন্তু আধার কার্ডটা কোন বুঝতে পারছি না, আরেকবার রিপিট করবেন মাইকটা। হ্যাঁ, পুরো পুরো ফাম্বেল করছে, পুরো মাঝখানে কেটে কেটে যাচ্ছে কথা। একটু এগিয়ে আসুন তো, একটু স্ক্রিনের দিকে এগিয়ে আসুন, ক্যামেরার দিকে একটু এগিয়ে আসুন। হ্যাঁ, ও আধার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভোটারটা, আচ্ছা ভোটার আই কার্ড পলিটিক্যাল জাস্টিস প্রদান করার জন্য আসছে। ডিপিএসপি তে লেখা পলিটিক্যাল জাস্টিস প্রদান করতে হবে, যার জন্য ভোটার কার্ড আসছে। মানে কি পলিটিক্যাল জাস্টিস মানে কি? রাজনৈতিক ভাবে যাতে সুবিচার পাওয়া যায়। রাজনৈতিক সুবিচার আমরা কখন পাই? যখন আমরা প্রপারলি ভোট দিতে পারি। ভোট দিতে গেলাম, আমাদের পছন্দের ক্যান্ডিডেটকে কোনো মানে অন্য কোনো কারোর দ্বারা প্রভাবিত না হয়ে নিজের মন মানসিকতা দিয়ে একজন পছন্দের ক্যান্ডিডেটকে ভোট করলাম, এটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। এইটা ইনশিওর যাতে আরো পাকাপোক্ত হয় সারা দেশে, সেই জন্যই ভোটার কার্ড তৈরি হয়েছিল, যাতে আমার ভোটটা অন্য কেউ গিয়ে না দিতে পারে। আমার হয় ফলস ভোট, তাই তো? ফলস ভোট আটকানোর জন্যই ভোটার কার্ড তৈরি হয়েছিল। আধার কার্ডে কিন্তু ভোট দিতে যাওয়ার সময় আধার কার্ডের কিন্তু কোনো রোল নেই। আমরা এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। সেখানে কিন্তু ভোটার আই কার্ডের রোলটাই আছে পলিটিক্যাল জাস্টিস এনশিওর করার জন্য, আধার কার্ডের কিন্তু কোনো রোল নেই। আধার কার্ডের রোল কোথায় থাকবে? আমাদেরকে প্রকল্পগুলো, যখন আমরা প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করি, প্রকল্প কিসের মধ্যে পড়ছে? ইকোনমিক জাস্টিসের মধ্যে পড়ছে। যারা ট্রিটমেন্ট করাবে ফ্রিতে, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আধার কার্ড লাগবে। ঠিক আছে, তার মানে কি সরকার যাতে দেখতে পারে যে কতজন আমার বেনিফিশিয়ারি, একটা কাউন্ট নেওয়ার জন্য, ইকোনমিক জাস্টিস এনশিওর করার জন্য, সেইখানে কিন্তু আধার কার্ড পড়ছে। আপনার প্রশ্ন ওটাই ছিল বোধহয়। আধার কার্ড ইকোনমিক জাস্টিস, একটা জিনিস মনে রাখবেন, আধার কার্ড ইকোনমিক জাস্টিস, ভোটার কার্ড পলিটিক্যাল জাস্টিস। ঠিক আছে, কারণ ভোট দিতে যাওয়ার সময় ভোটার কার্ডের প্রয়োজন হচ্ছে, যাতে আমার ভোট ফলস কেউ না দিয়ে ফেলে। তাহলে আমার আর রাজনৈতিক স্বাধীনতা থাকলো না, আমি আর পারলাম না ভোট দিতে। যাতে সেটা না হয় সেই জন্য ভোটার কার্ড। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, থ্যাংক ইউ অল। আর থ্যাংক ইউ বাঁকুড়া স্পেশালি ডাউট জিজ্ঞেস করার জন্য। আপনারা ইন্টারেক্ট করেন, ভালো লাগে সেটা। আর সবাইকে থ্যাংক ইউ।